বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দুজন অতিশয় তেলবাজ সাংবাদিকের চাটুকারিতা সম্পর্কে কিছু বলবো। আমরা সম্ভবত তাদেরকে ভুলেই গেছি। আমরা সাধারণ মানুষ যেমন ভুলে গেছি, সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীও তাদের ভুলে গেছেন। এই দুজন সাংবাদিক হলেন অত্যন্ত তেলবাজ প্রকৃতির। নামটা আমি বলছি এক্ষুনি। এদের গত ৫ই আগস্টের সাবেক শেখ হাসিনার পতন এবং সেই সাথে ৮ শতাধিক ব্যক্তির মৃত্যু এবং ২ সহস্রাধিক ব্যক্তির আহত হওয়ার জন্য বিশেষভাবে তারা দায়ী। একজন হলেন বিটিভির সাংবাদিক প্রবাস আমিন এবং অপরজন ফারজানা রূপা, যিনি ৭১ টিভির সাংবাদিক। কোন দৃষ্টিতে তারা এই নিহত এবং আহতদের জন্য, অর্থাৎ নিহত বলবো না, আমি হত্যাকাণ্ড বলবো, এই হত্যাকাণ্ড এবং আহতের পিছিয়ে দায়ী সেই জিনিসটা আমি বলছি। সেটা হলো বরাবরই সাবেক সরকারের প্রধান শেখ হাসিনা যখনই বিদেশ সফর করেছেন, তিনি বিশাল বিশাল অর্জন করে আসছেন তার দৃষ্টিতে এবং তার দলের দৃষ্টিতে। সেই অর্জনের বিষয়ে তিনি ডাকডোল পিটিয়ে সাংবাদিক সম্মেলন করেন। কি কি আনছেন, হাসতে হাসতে তিনি জবাব দেন। অর্থাৎ সবই অর্জন আর অর্জন। এই অতিরিক্ত তেলবাস এই সাংবাদিক দুজন তেমনি অন্য অন্য দিনের মতো অন্য অন্য বিদেশ সফরের পরবর্তী যে সাংবাদিক মিটিংগুলো আছে সেরকমই গত 14 জুলাই যখন শেখ হাসিনা চীন থেকে এসে সাংবাদিক সম্মেলন করেন, তখন তারা দুজন, একজন প্রবাস আমিন, তিনি প্রথম প্রশ্ন করছেন শেখ হাসিনাকে। সেটা হলো, তার প্রশ্নটা পেঁচিয়ে গুছিয়ে আবার ঘুরিয়ে পেঁচিয়ে কি করছেন না করছেন হজবর হলো। শেখ হাসিনা কনফিউজড হয়ে গেছে। তার প্রশ্নটা এমন ছিল, মুদ্রা কথা যেটা ছিল সেটা হলো, একটা চাকরির পোস্ট, সেই পোস্টে দুজনই মেধাবী। একজন হলো মুক্তিযোদ্ধার সন্তান, একজন হলো রাজাকারের সন্তান। তাহলে কে চাকরি পাবে? দেখুন, তার এই পোস্টের মধ্যে একটা বড় টিক্স আছে। বাংলাদেশের যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যার ভিত্তিতে যদি আপনি হিসাব করেন, সেই ক্ষেত্রে হয়তো 1% পাবেন আপনি মুক্তিযোদ্ধার সন্তান, বা 2%ই পেলেন। আর 1% পাবেন রাজাকারের সন্তান, এটাও হয়তো 2% হতে পারে। অর্থাৎ 1-1-2, অর্থাৎ 2%-এর মধ্যে একটা কম্পিটিশন করে দিল। আর 98% যারা সাধারণ মানুষ আছে তাদের কথা কিন্তু এখানে প্রশ্নে আসলো না। অর্থাৎ তিনি ওখানে প্রশ্নটা করার সময় একটা ভাগ করে দিলেন, একটা গ্রুপ মুক্তিযোদ্ধা, একটা গ্রুপ রাজাকার। শেখ হাসিনা এই টিক্সটা বুঝলো না। এত প্রবীণতম দলের সভাপতি, তিনি এই টিক্সটা আর বুঝেন নাই। না বুঝে তিনি উল্টোপাল্টা একটা জবাব দিয়ে দিলেন। জবাব দিলেন কি, মুক্তিযোদ্ধাদের কাছে ওরা তো হেরে গেছে, রাজাকাররা হেরে গেছে, তারা যতই মুক্তিযোদ্ধা বলুক, যতই রাজাকার বলুক, মানে তারা তো কখনো চাকরি পাবে না। এরকম তার কথার উত্তরটা ছিল। এই ভিডিওর লিঙ্কটা আমি, প্রকৃত কথা কি ছিল এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা দেখে নেবেন যে অ্যাকচুয়ালি কথাটা কি বলছিলেন। এভাবে জবাব দিলেন উত্তেজিত হয়ে, অর্থাৎ রাজাকার 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 বারবার কথাটা তার মুখ থেকে বের হইতে হইতে এটাও বের হয়ে গেল। আবার কি করলো, একজন ৭১ টিভির সাংবাদিক ফারজানা রূপা, যিনি বরাবরই চাটুকার, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিছেন, তিনিও প্রশ্ন করতে করতে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো নির্বাহী বিভাগের প্রধান, আপনি তাহলে এটা আপনার কাছে জনগণ সমাধান চা, মুক্তিযুদ্ধ এবং রাজাকারের কোটাটা সংস্কার চা, সমাধান চা, এরকম প্রশ্ন করলেন। সে এবার কিন্তু আরও উত্তেজিত হয়ে গেলেন। উত্তেজিত হয়ে হাসি খুশিভাবে তিনি জবাব দিলেন, মুক্তিযোদ্ধার বাচ্চারা পাবে, মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে, নাকি রাজাকারের বাচ্চারা পাবে, রাজাকারের নাতিপুতিরা পাবে? অর্থাৎ
তো তার মাথার মধ্যে ওইটা ঢুকলো না, 98%কে বাদ দিয়ে তিনি কথাটা বললেন, দুইটা ভাগ করে দিলেন। ভেরি গুড। দেশ তো তেলে বেগুনে জ্বলে উঠলো, ছাত্ররা জ্বলে উঠলো, সাধারণ জনতারা জ্বলে উঠলো, ওঠা স্বাভাবিক। এখন তাদেরকে দমনের জন্য তিনি কি করলেন, পুলিশ ফোর্সকে অর্ডার করলেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে অর্ডার করলেন। পুলিশ ফোর্সের অতি উৎসাহী ব্যক্তিরা গুলি করতে 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 অনেক মানুষ মেরে ফেললেন। থার্মোমিটারের পারদ যেমন উঠে, মৃত্যুর সংখ্যাটা বাড়তে 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 এখন আজ অব্দি লিস্টেড হয়ে গেছে প্রায় 8 শতাধিক নিহত আর 2 সহস্রাধিক আহত। এখন আমার প্রশ্নটা হলো, যারা এই এতদিন, তার পরিণতিতে কি হলো? তাকে কিন্তু দেশ থেকে পলায়ন করে চলে যেতে হলো, শুধুমাত্র এই একটা কথা, রাজাকার রাজাকার রাজাকার। শেখ হাসিনার মাথার মধ্যে এই জিনিসটা ছিল না যে আমি একটা মানুষ, আমার বউকে যদি আমি বারবার বলি তোমার রান্না ভালো না, তোমার রান্না ভালো না, তোমার রান্না ভালো না, 7 দিন পরে বলবে যে তোর রান্না তুই করে খা, অর্থাৎ আমার সাথে সে ঘরও করবে না। অর্থাৎ একটা কথা বারবার বলতে 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 সেটার একটা কতটা ক্ষতিকর হতে পারে, এটা কিন্তু তার মুখ থেকে রাজাকার 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 কথাটা বের করতে করতে শুধুমাত্র রাজাকার শব্দটা তাকে এই পতনটা ঘটাইল। ঠিক আছে, মেনে নিলাম, পতন ঘটাইছে, স্বৈরতন্ত্র নিপাত যাক, এটা আমরা চাই। আজীবন কখনো দেখেছি একটা স্বৈরতন্ত্র টিকে থাকতে পারে না, পৃথিবীর ইতিহাসে নাই, সব কিছু রাইট। এখানে লাভবান কে হলো? লাভবান হলো যে এই 15 বছর যাবৎ যারা নির্যাতিত, এই একটা গ্রুপের ক্ষমতায় আসার একটা পথ সুগম হয়ে গেল। নাম্বার 2, তাদের কাছে এই সাংবাদিক প্রভাস আমিন এবং ফারজানা রূপা হলেন কিং অব দ্য লিবার্টি, কিং অব দ্য ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ তারা সূর্য সন্তান। অপরদিকে যাদের পতন হলো এই আওয়ামী লীগের বা জাসদ বা বাসদ বা মানে 14 দল, এই যে যারা ছিলেন আর কি সংযুক্ত, এই পার্টির কি হলো? এই পার্টির কাছে হলো এই দুজন খুব মন্দ প্রকৃতির সাংবাদিক, খুব খারাপ সাংবাদিক, অর্থাৎ পচা মেয়ে, পচা ছেলে, বিট্রেটর, বিশ্বাসঘাতক প্রমাণ হলো। ঠিক আছে, একজন আরেকজনের সুবিধা নিছে, একজন তাদেরকে দোষারোপ করতেছে, কিন্তু থার্ড একটা পার্টি আছে। এই থার্ড পার্টিটা হলো যারা এই 8 শতাধিক লোক যারা মারা গেল, তাদের পরিবার, এবং 2 সহস্রাধিক লোক যারা আহত, তারা কি পেল? তারা তো এই স্বাধীনতার ফলটা ভোগ করতে পারলো না, তাদের আত্মত্যাগ, তাদের জীবন, তারা তো কোনো সুবিধে পেল না, তারা তো দেখে যেতে পারলো না যারা মরে গেল। যার একটা মাত্র সন্তান, সেই বেটা এখন নিঃসন্তান হয়ে গেল। যার বাবা মারা গেছে, সেই সন্তানটা এখন এতিম হয়ে গেল। তাহলে এই সাংবাদিক দুজনের একটা কথার প্রেক্ষিতে এত ক্ষতি, এত হতাহত, এটা কি দায়ী এড়ানো যায়? এটা কোনোভাবে দায়ী এড়ানো যায় না। তারা ইনস্টিগেশন করছে, তারা এভেটমেন্ট করছে, তারা ক্রিমিনাল কনস্পাইরেসি করছে, অর্থাৎ উস্কানি দিছে, তারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। আইনের দৃষ্টিতে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যায় না। কিন্তু এখন মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সবার নামে মামলা হচ্ছে, অথচ এই মামলাগুলোতে এই 2জন সাংবাদিকের নাম আসছে না। কেন আসবে না? এরা তো হলো মেন ক্রিমিনাল। শেখ হাসিনা কেন? এইরকম বাংলাদেশ যদি আরো 10টা বাংলাদেশ দিয়ে আপনি কি একজন মুগ্ধকে ফিরিয়ে দিতে পারবেন? একজন আবু সাইদকে ফিরিয়ে দিতে পারবেন? একজন আনাসকে ফিরিয়ে দিতে পারবেন? না, আপনি ফিরিয়ে দিতে পারবেন না। এরকম 10টা সমমূল্যের দেশ যদি আপনাকে দেওয়া হয়, ফিরে দিতে পারবেন না। কিন্তু এই ছেলেগুলোর তো জীবন চলে গেল, তো এই দায়িত্ব কেউ এড়াইতে পারবে না। সুতরাং অবশ্যই শেখ হাসিনার নামেও মামলা হবে, তিনি হত্যাকাণ্ডের অর্ডারদাতা, বাট তাকে যে উস্কানি দিয়েছে, এই উস্কানিদাতা এই 2 সাংবাদিককে অবশ্যই প্রত্যেকটা মামলাতে জড়াইতে হবে। কীরকম? এই ঘটনাগুলোতে এই 36টা দিনের
টোটাল ঘটনাতে যদি 1000 মামলা হয়, তাদেরকে ওই 1000 মামলাতেই জড়াইতে হবে। সেই 1000 মামলার ক্ষেত্রে যদি প্রত্যেকটা তার যদি 10 বছরের সাজা হয়, তাহলে এক একজনের 10 বছরের সাজা হবে। থাকুক না, তাদেরকে ভিতরে ঢুকাই দেন কারাগারে। 10 বছর সাজা পৃথিবীর ইতিহাসে যেন এরকম কেউ করতে না পারে, অর্থাৎ গণহত্যাকে প্ররোচিত যেন কেউ করতে না পারে। তার জন্য তাদের এক একজনের 10 বছর সাজা হওয়া উচিত। এখন আমার অনুরোধ হলো যে আইনের অনেক ফাঁকফোকর থাকবে, তাদের পক্ষেও লোক দাঁড়াবে, বাট যিনি তদন্ত কর্মকর্তা তার কাছে আমার খুব হাত জোর করে আমি একটা অনুরোধ করব, সেটা হলো যে আপনি অবশ্যই এই 2 জন সাংবাদিককে প্রত্যেকটা মামলাতে জড়াবেন। এদেরকে আইনের আওতায় আনতে হবে। এরা গণহত্যায় উস্কানি দিয়েছে। আপনি এখানে ধারা ইনক্লুড করতে পারেন, ঠিক আছে, 108A এটা আপনি ইনক্লুড করতে পারেন এভিটিংয়ের জন্য। এখানে করতে পারেন 120B ক্রিমিনাল কনস্পিরেসিতে ইনক্লুড করতে পারেন। আপনি ইনক্লুড করতে পারেন 121, যেটা হলো এভিটিং অফ ওয়াগিং ওয়ার অফ বাংলাদেশ, এখানেও এটা করছে তারা। এবং এই ধারার প্রেক্ষিতে আরও প্যানেল কোড অনুযায়ী আরও যে সকল ধারা ইনক্লুড করা যায়, প্রত্যেকটা ধারাতে তাদেরকে আপনি ইনক্লুড করবেন, যেন অ্যাটলিস্ট যারা মারা গেছে তাদের আত্মা, তাদের বিদেহী আত্মার শান্তি পায়, তারা যেন পায় যেন আমরা তো মারা গেছি এই 2টা লোকের জন্য, ঠিক আছে। এদের যদি সাজা হয় তাহলেই তাদের আত্মা শান্তি পাবে। এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, মানে করেছেন অলরেডি, তারা যখনই মানে দেখবে যেন এই 2টা লোকের শাস্তি হয়েছে, তারা বলতে পারবে যে না, এদের জন্যই আজকে আমার এই গুলি হয়েছে, আমার একটা পা কেটে ফেলতে হয়েছে, আমার একটা চোখ হারাই ফেলছি, আমার 2টা চোখে হারাই ফেলছি, এদের জন্যই। এরা যদি এরকমভাবে উস্কানি না দিত, তাহলে আজকে আমার হয়তো চোখ 2টা থাকতো, পাটা হয়তো থাকতো। তাদের শান্তির জন্য অ্যাটলিস্ট এটা ইনক্লুড করা উচিত আমি মনে করি। সুতরাং উস্কানির জন্য, অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য এবং বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ করছে, যার জন্য এত গণহত্যা হয়েছে, এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এগুলোকে অবশ্যই ইনক্লুড করবেন, ঠিক আছে। আজকের মতো এখানেই রাখছি, পরবর্তীতে আবারও হয়তো দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।